আসসালামু আলাইকুম আমার প্রিয় শিক্ষার্থী যারা রাজশাহী ইউনিভার্সিটি পরীক্ষা দিবা তোমাদেরকে আজকের ক্লাসে স্বাগতম। রাজশাহী ভিন্ন অন্য কেউ যদি ক্লাসটা করে থাকো নিশ্চয়ই তুমিও ক্ষতিগ্রস্ত হবা না, এবং রাজশাহীর প্রত্যেক ইউনিটের জন্যই আমাদের আজকের ক্লাস কাজে দিবে। ভিডিওতে একটা লাইক দিয়ে ফেলবা যেন অনেক মানুষের কাছে ভিডিওটা ছড়িয়ে যেতে পারে, মানুষ উপকার বেশি পায়। আমার আজকের প্রথম যে প্রশ্ন দুটো দেখাতে চাচ্ছি, ইটস আ লং টাইম সিন্স। বাহ, ভালো কোয়েশ্চেন রে। সিন্স রাইট ফ্রম ভার্ব পয়েন্ট অফ ভিউ থেকে আসা। রাইট ফ্রম ভার্ব টপিকটা তোমরা নিশ্চয়ই ঝালাফালাই করে ফেলেছো অনেকভাবে, অনেকবার, অনেক পরীক্ষার জন্য। সিন্সটাও নিশ্চয়ই পেয়েছো। সিন্স বাক্যে কনজাংশন আকারে বসা আছে। এখন আগে একটা সেন্টেন্স, পর একটা সেন্টেন্স দেখছি। ইটস আ লং টাইম মানে ইট ইজ আ লং টাইম। তাহলে দেখো সেন্সের আগে কোন টেন্স হলে পরে কোন টেন্স হয় এটা তোমরা নিশ্চয়ই জানো। আমি বলে দেবো দুটাই একসাথে। ইট ইজ এক্স্যাক্টলি ড্যাশ নাও। দেখো ভাই, বাক্যে বলছে ইট ইজ এক্স্যাক্টলি, এটা হলো তাই যা আমি এখন চাই, এমনটা বলছে, তাই না? ফলে উত্তরটা হওয়া উচিত প্রথমটা। আমি একটু যদি ব্যাখ্যা দিই, আসো। সিন্স আমরা জেনে থাকি, জেনে থাকতেই হবে তোমাদের, যদি কেউ না জেনে থাকো। সিন্সের আগে যখন প্রেজেন্ট টেন্স হয়, এটা প্রেজেন্ট ইনডিফিনিটিভ হোক অথবা প্রেজেন্ট পারফেক্ট হোক, পরে আমরা পাস্ট ইনডিফিনিট লিখি। কি লিখি? পাস্ট ইনডিফিনিট লিখি। তাহলে আমরা এখানে কি লিখলাম? মেট। তাহলে সিন্সের আগে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দেখছি, পরে পাস্ট ইনডিফিনিট টেন্স। মিট ভার্বের পাস্ট ফর্ম হলো মেট। এখন যদি আমরা এই সিন্সের আগে পাস্ট ইনডিফিনিট টেন্স দেখি, সিন্সের আগে যদি পাস্ট ইনডিফিনিট হয়, পরে আমরা লিখব পাস্ট পারফেক্ট। ওকে। তাহলে সিন্সের আগে প্রেজেন্ট ইনডিফিনিট হলে অথবা প্রেজেন্ট পারফেক্ট হলে পরে পাস্ট ইনডিফিনিট, সিন্সের আগে পাস্ট ইনডিফিনিট হলে পরে পাস্ট পারফেক্ট। সিন্স এখানে কিন্তু কনজাংশন। সিন্স শব্দটা কিন্তু বাক্যে অ্যাডভার্ব হতে পারে, তোমরা জানো। দেন ইট ইজ এক্স্যাক্টলি হোয়াট আই ওয়ান্ট নাও, এটা হলো সেটাই যা আমি এখন চাই। তাহলে দেখো এখানে আমাদের একটা বাক্যে সব জায়গায় আমরা ওয়ান্ট ভার্বটা দেখতে পাচ্ছি। ফর ওয়ান্টিং আমরা লিখি না ভাই। তাহলে দেখো ইট ইজ এক্স্যাক্টলি ফর মি টু ওয়ান্ট নাও, বিষয়টা মিলে না কোনোভাবেই। আমরা এখানে দুটা ভার্ব দেখছি। আমরা জানি কোনো সেন্টেন্সে দুটা ফাইনাল ভার্ব থাকলে একটা ক্লজ মার্কার প্রয়োজন হয়। ক্লজ মার্কার আছে কেবল এখানেও যদি ক্লজ মার্কার থাকতো তাও আমরা উত্তর এটাই নিতাম। কারণটা কি? কারণ হলো এখানে প্রেজেন্ট টেন্স আছে। তাহলে ইট ইজ এক্স্যাক্টলি, এটা হলো তাই, হোয়াট আই ওয়ান্ট নাও, যেটা আমি চাই। দেন 3-4, ওয়েন উই ড্রিম সামথিং এক্সট্রিমলি বেড উই কল ইট ড্যাশ। এটা জিএসটিতে আসা একটা কোয়েশ্চেন বটে। রাজশাহী একই বছরে রাজশাহীতেও আসছে, জিএসটিতেও আসছে। এই জন্য আমি বলি, যারা রাজশাহীতে পরীক্ষা দিবা, বলা যেতে পারে রাজশাহীর পরে 2022 শিক্ষাবর্ষে পরীক্ষা বাকি থাকবে। কোথায় বাকি থাকবে? আর জাহাঙ্গীরনগরে, আর সায়েন্সের জন্য কৃষিগুচ্ছ, ইটিসি, এই দু একটা জায়গায় পরীক্ষা বাকি থাকবে। এখন তুমি রাজশাহীতে পরীক্ষা দিতে চাইবা, তার আগে ডিউতে পরীক্ষা হয়ে গেছে, বিউপিতে পরীক্ষা হয়েছে, মেডিকেলে পরীক্ষা হয়েছে, ডেন্টালে পরীক্ষা হয়েছে, সিইউতে পরীক্ষা হয়েছে, জিএসটিতে পরীক্ষা হয়ে গেছে, বিসিএস পরীক্ষাও একটা হয়েছে। তাহলে এই 7 জায়গার যতগুলো ইউনিটের ইংলিশ প্রশ্ন ছিল, ট্রাই টু সলভ অল অফ দ্যাম। ইন্টারনেটে সার্চ করো ভাই, ইউটিউবে লিখে সার্চ দাও, দেখো অনেক স্যাররা ভাইয়ারা ইউটিউবে ভিডিও আপলোড দিয়েছে, ফেসবুক গ্রুপগুলোতে কত জায়গায় সমাধান দেওয়া আছে। ট্রাই করো এগুলো সমাধান করে যাওয়ার। ভাগ্য ভালো থাকলে সেখান থেকে কিছু প্রশ্ন কমন পাই যাবে। কমন না পাইলে অসুবিধা না ভাই, তোমার প্র্যাকটিসটা হচ্ছে। প্র্যাকটিস হলে সুবিধা হলো তুমি এই মুডের প্রশ্ন পাবা, কমন তো পেতেই পারো। তাহলে যেই স্বপ্ন আমরা দেখি এক্সট্রিমলি ব্যাড, খারাপ একটা স্বপ্ন দেখি, এটা আমরা কি বলি? ড্রে ড্রিম বলি, ইলিউশন বলি, নাইটমেয়ার বলি, নাকি ভিটার ড্রিম বলি? বিল অফ ফেয়ার, এটা বিশেষ পরীক্ষার প্রশ্ন। বিশেষ পরীক্ষা আসছে, যদি ওটা ইংলিশ টেক্সট বই তো আছে। ওই যে লাঞ্চিয়ন খাইতে পারে না এক মহিলা, খাইতে খাইতে পুরো সব খাই ফেলছে, ওখান থেকে আসা। তাহলে দেখো একটা নাইটমেয়ার মানে দুঃস্বপ্ন আমরা বলি। যদি ওয়েন উই ড্রিম সামথিং এক্সট্রিমলি ব্যাড, সেটাকে আমরা নাইটমেয়ার বলি। আর বিল অফ ফেয়ার বিসিএসের প্রশ্ন, এবং লাঞ্চিয়ন উইলিয়াম সমারসেট মোগামের একটা শর্ট স্টোরির মতো আমরা পড়ি, যদি অনেক লম্বা জিনিস। শর্ট স্টোরি নাকি কি একটা গল্পের মতো আমরা পড়ি, তাই না? শর্ট স্টোরি তো সেটা। তাহলে যদি কয়েক পৃষ্ঠা, তাহলে বিল অফ ফেয়ার মিনস এখানে একটা এ মেনিউ। ওকে। অ্যান্ড দেন নেম দ্য আন্ডারলাইন ক্লজ ইন দ্য সেন্টেন্স আই উইল লেট ইউ নো, আমি তোমার জানাবো, অ্যাজ সুন অ্যাজ দ্য রেজাল্টস কাম আউট, যখন এই রেজাল্ট কাম আউট করবে। কাম আউট মানে হলো পাবলিশ, খেয়াল রেখো। হ্যাঁ, কাম আউট মানে পাবলিশ, তোমরা জানো এটা নিশ্চয়ই। আই উইল লেট ইউ নো, আমি তোমাকে জানাবো, অ্যাজ সুন অ্যাজ দ্য রেজাল্টস কাম আউট, যখন এই রেজাল্ট প্রকাশিত হবে। এখন বলা হয়েছে এই যে অ্যাজ সুন অ্যাজ দ্য রেজাল্টস কাম আউট, এটা দ্বারা আমরা কোন ক্লজ বলি? এটাকে আমরা কোন ক্লজ বলবো? অ্যাডভার্বিয়াল, নাউন, অ্যাজেটিভ নাকি কন্ডিশনাল? কন্ডিশনাল তো না, অ্যাজেটিভ, নাউন, অ্যাডভার্বিয়াল, এই 3 ধরনের ক্লজ হয়। সাবঅর্ডিনেট ক্লজ 3 প্রকার।
নাউন অ্যাজেটিভ অ্যাডভার্ব। এখন দেখো এটা কী বলবা, চিন্তা করতে পারো। পার্লামেন্ট ইজ ভেস্টেড ড্যাশ দ্য পাওয়ার অফ মেকিং লস, মানে পার্লামেন্টের কাছেই ন্যস্ত করা আছে ল তৈরি করা দায়িত্বটা। এখানে ভেস্টেডের সাথে প্রিপোজিশন কী বসবে এটা বলে দিচ্ছি, ভেস্টের সাথে উইথ বসে। পার্লামেন্ট ইজ ভেস্টেড উইথ দ্য পাওয়ার অফ মেকিং ল, মানে পার্লামেন্টের কাছে ন্যস্ত দেওয়া আছে, দায়িত্ব অর্পণ করা আছে ল তৈরি করার। এখন এখানে আমরা একটা সময়কে দেখছি, সময় আমরা জেনে থাকবা তোমরা বাক্যের ভাবকে কখন কোথায় কিভাবে, কখন কোথায় কিভাবে, কতটুকু কতবার দিয়ে প্রশ্ন করে যদি আমরা সিঙ্গেল ওয়ার্ড পাই সেটা হয় অ্যাডভার্ব। ফর এক্সাম্পল, হি কামস লেট, হি কামস লেট, সে আসলো, কখন আসলো, দেরিতে আসলো, এটা একটা অ্যাডভার্ব, সিঙ্গেল ওয়ার্ড। যদি বলি আমি ধরো অ্যাডভার্বিয়াল ক্লজ যদি বলতে চাই, হি কামস, সে আসলো, অথবা হি কামস আসলো, লিখে দেই হি কামস, সে আসলো টু রিড আমরা লিখতে পারি, পারপাস বোঝাতে এটা হয় হি কামস টু রিড, অথবা হি কামস আচ্ছা টু রিডটাই দিলাম, হ্যাঁ, অথবা হি কামস অন ফুট, মানে পায়ে হেঁটে আসলো। দেখো আমরা এখানে অ্যাডভার্ব পেলাম সিঙ্গেল ওয়ার্ড, এখানে হি কামস, সে আসলো, সে কেন আসলো, ওই যে বললাম বাক্যের ভার্বকে কখন কোথায় কিভাবে কেন কতটুকু কতবার দিয়ে প্রসঙ্গ উত্তর পাই। তাহলে পারপাস বোঝাতেও কিন্তু আমরা অ্যাডভার্ব বলি, অ্যাডভার্বিয়াল ফ্রেজ হলে ফ্রেজ বলবো, হি কামস, সে আসলো টু রিড, মানে পড়ার জন্য। আমরা বলতে পারতাম হি কামস ইন অর্ডার টু রিড, সেটা বলতে পারতাম, অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এখানে দেখো হি কামস, এখানে বললাম হি কামস, সে আসলো, কীভাবে আসলো, অন ফুট, পায়ে হেঁটে আসলো, এটাকে আমরা অ্যাডভার্বিয়াল ফ্রেজ বলবো। আর এখানে অ্যাডভার্বিয়াল ক্লজ বলছে কীভাবে, যে আই উইল লেট ইউ নো, আমি তোমাকে জানাবো যখনই রেজাল্ট প্রকাশিত হবে। তার মানে সময়টাকে বলছে না, আমি তোমাকে জানাবো যখন রেজাল্ট প্রকাশিত হবে। এই যে যখন রেজাল্ট প্রকাশিত হবে সময়কে রেফার করছে, তো তোমার কখন জানাবো, যখন রেজাল্ট প্রকাশিত হবে। ফলে এটাকে আমরা কী বলবো, অ্যাডভার্বিয়াল ক্লজ, ইয়া। দেন ভেস্টেড উইথ হয়, আমি মনে হয় এখানে বোঝাতে পেরেছি। তাহলে হি কামস লেট, এটা সিঙ্গেল ওয়ার্ড অ্যাডভার্ব। তারপরে এখানে দুটো লিখেছি, হি কামস টু রিড, সে এখানে এসছে, অথবা কামস ইন অর্ডার টু রিড বলতে পারি আমরা। তাহলে কেন সে আসছে, পড়তে আসছে, অ্যাডভার্বিয়াল ফ্রেজ। হি কামস অন ফুট, সে কীভাবে আসছে, অন ফুট, হেঁটে হেঁটে আসছে, অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এখানে পেলাম কখন তুমি আমরা জানাবা, অ্যাজ সুন অ্যাজ দ্য নিউজ কামস আউট, যখনই মানে অ্যাজ সুন অ্যাজ দ্য রেজাল্টস কাম আউট, যখনই রেজাল্ট প্রকাশিত হবে তখন আমি তোমারে জানাবো। অ্যান্ড দেন এ নোভেল ইজ রিটেন ইন ড্যাশ, এগুলো বেসিক কিছু বিষয়, হ্যাঁ, এগুলো বেসিক কিছু বিষয়। প্রিভিয়াস কোশ্চেন সমাধান করতে গিয়ে নিশ্চয়ই বাংলা কিছু ব্যাখ্যাও থাকবে, সেখানে অ্যাটেনশন দিও, পেরে যাওয়া। এ নোভেল ইজ রিটেন ড্যাশ বাট পোয়েট্রি ইজ কম্পোজড অফ ড্যাশ, টুডে ইজ ড্যাশ ডে দ্যাট আই এম ফ্রি। উত্তর দেখাচ্ছি, দেখো ভাই, এ নোভেল ইজ রিটেন ইন প্রোজ মানে তো বুঝোই, মানে লাইনে লাইনে লিখে, মানে নোভেল তো মানে যেটাকে আমরা বলি নাটক বলি, হ্যাঁ। তাহলে নোভেল কীভাবে লেখা হয় ভাইয়া, উপন্যাস কিন্তু লাইন বাই লাইন লেখা হয়। কবিতা কিন্তু লাইন বাই লাইন না, কবিতা কিন্তু স্তবক থাকে, যেটাকে আমরা ভার্স বলি, মানে 3-4টা ওয়ার্ডেও কোনো স্তবক হয়, কোনো ওয়ার্ডে স্তবকে 7-8টা ওয়ার্ড হয়। কিন্তু যখন প্রোজ থাকে, মানে উপন্যাস লেখা হয়, এখানে একবার নর্মাল পুরো পৃষ্ঠা লাইন পুরোটা লেখা হয়, তাই না। তাহলে এ নোভেল ইজ রিটেন ইন প্রোজ বাট পোয়েট্রি ইজ কম্পোজড অফ ভার্সেস। এখানে কম্পোজড অফটাও খেয়াল রাখতে পারো, কম্পোজড অফ মানে গঠিত হওয়া, যেটাকে আমরা কনসিস্ট অফও বলতে পারি, কনসিস্ট অফ, আমরা মেড আপ অফ বলি, মেড আপ অফ। ওকে, দেন টুডে ইজ দ্য অনলি ডে দ্যাট আই এম ফ্রি, মানে এখানে স্পেসিফিক করে বলা হচ্ছে, আচ্ছা না, আজকে হলো ওই দিনটা যেদিন আমি খুব ফ্রি, আমি ফ্রি। টুডে ইজ দ্য অনলি ডে, আজকে হলো ওই দিনটা যেদিন আমি ফ্রি। টুডে ইজ দ্য অনলি ডে দ্যাট আই এম ফ্রি। দেন ফাইন্ড আউট দ্য কারেক্ট সেন্টেন্স, কোনটা কারেক্ট সেন্টেন্স। এখানে 4টার 3টা ভুল, একটা ঠিক, 4টায় দেখে যাওয়া উচিত। পরীক্ষায় হয়তো এই মোডের প্রশ্ন অনেক আসছে, যেমন এটা দিয়ে পরীক্ষা অনেক আসছে, এটা দিয়ে পরীক্ষা অনেক প্রশ্ন আসছে, এটা দিয়ে আমি দেখি নাই, এবং এটা দিয়ে পরীক্ষা প্রশ্ন আসছে। এই দুটা দিয়ে সেই লেভেলের প্রশ্ন আসছে, অসংখ্য প্রশ্ন আসছে এই দুটা দিয়ে। বিশেষ পরীক্ষার প্রশ্নের মুডের অনেক প্রশ্ন আছে। আলম ইজ পুয়ার ম্যান, আলম একজন গরিব ব্যক্তি। হি ক্যানট বাই আ বাইসাইকেল, সে একটা বাইসাইকেলে কিনতে পারে না, আবার কার কিনবে। উত্তর আসো ভাই,
আমি নিচেরটা আগে বলি। আলম ইজ পুয়ার ম্যান, আলম একজন গরিব ব্যক্তি, সে হি ক্যানট বাই আ বাইসাইকেল, সে বাইসাইকেলে কিনতে পারে না, আবার কার, এটাই আর কি। এটা বলতে আমরা কী বলি, লেট এলন, বলে না লেট এলন, মানে সে চান্সই পাবে না, লেট এলন বিইং ফার্স্ট, মানে সে চান্স, মানে কারো ব্যাপারে বলছি, মানে কেউ চান্স পাওয়া নিয়েই সন্দিহান, লেট এলন বিইং ফার্স্ট অর লেট এলন হ্যাভিং দ্য ফার্স্ট পজিশন, তাই না? তাহলে এখানে লেট এলন দ্বারা কী বোঝায়, কোনো একটা কাজ আর কোনো একটা কাজ, মানে কোনো একটা কাজই হচ্ছে না আর একটা কাজ করবে, বিষয়টা এমন, মানে সে সাইকেলে কিনতে পারে না আবার গাড়ি কিনবে, এমনটা বোঝাতে আমরা লেট এলন ব্যবহার করি। তাহলে আলম ইজ এ পুয়ার ম্যান, হি ক্যানট বাই আ বাইসাইকেল, লেট এলন বাইং আ কার, অথবা লেট এলন বাই আ কার। ওকে, এখানে কারেক্ট সেন্টেন্সটা কেন বাকিগুলো ভুল? ইফ আই এম রিচ আই উড, ভাই কি রে, উড হেল্প কখন আমরা লিখি? ইফ যুক্ত সেন্টেন্স, ইফ যুক্ত সেন্টেন্সে পাস্ট টেন্স হলেই তো আমরা উড হেল্প লিখি। তাহলে ইফ আই ওয়াজ লিখবে না, নিশ্চয়ই তোমরা ওয়ার লিখে হবে। ইফ আই ওয়ার রিচ, যদি ধনী হইতাম, আই উড হেল্প ইউ, তোমাদের হেল্প করতাম। আই হার্ড হিম টু সিং না, তোমরা জেনে থাকো এটা নিশ্চয়ই বিসিএসের প্রশ্ন, মেডিকেলের অনেকবার আসা প্রশ্ন। আই হার্ড হিম, হিয়ার একটা ভার্ব আছে, হিয়ার, সি, বিলিভ, কিছু ভার্ব আছে। এদের মধ্যে যখন আরেকটা ভার্ব আসে, ওই ভার্বটাকে আমরা আইদার বেস ফর্মে লিখতে পারি অথবা আইএনজি ফর্মে লিখতে পারি, বাট আইএনজি ফর্মটাই মানে খুব বেশি ব্যবহৃত ফর্ম। তাহলে আই হার্ড হিম সিঙ্গিং, সিঙ্গিং মানে কি বলছিলাম না তোমাদেরকে, আমি তারে গান গাইতে শুনেছিলাম, এখানে মানে আই হার্ড হিম, আমি তাকে, মানে আমি শুনেছিলাম হিম তাকে, সিঙ্গিং গান গাইতে, মানে গাইতেছে, সে গানটা গাচ্ছে। তাহলে আই হার্ড হিম সিঙ্গিং, আমি তার গান গাইতে শুনেছিলাম। দেন প্লিজ লিসেন মি অ্যাটেন্টিভলি, হ্যাঁ তরি মিয়া। দেখো ভাই, বিষয়টা এমন, লিসেন আর কিসের সাথে যেন কানেকশন আছে, একটা লিসেন মানে শোনা মনোযোগ দিয়ে, আর এটাকে আমরা বলি হিয়ার, এই দুটো শব্দের খুব পার্থক্য আছে। দেখো, হিয়ার মানে শুধু শোনা, লিসেন মানে মনোযোগ দিয়ে শোনা, তো দুই শোনা এক শোনা না রে ভাই। হিয়ার মানে শুধু শোনা, লিসেন মানে মনোযোগ দিয়ে শোনা। এখন হিয়ারের সাথে আমি অ্যাটেন্টিভলি বলতে পারি, বাট লিসেনের সাথে অ্যাটেন্টিভলি কথাটা রিডান্ডেন্সি, কারণ লিসেন মানে নিজেই তো মনোযোগ দিয়ে শোনা, ফলে অ্যাটেন্টিভলি কথাটা রিডান্ডেন্সি, প্লিজ লিসেন মি, এটাই হয়, আমরা এটাই বলি প্লিজ লিসেন মি, আমরা বলি না প্লিজ লিসেন মি কেয়ারফুলি, অ্যাটেন্টিভলি দরকার না ভাই, রিডান্ডেন্সি। একইভাবে দেখো, আমরা এই ওয়ার্ডগুলোর পার্থক্য জেনে থাকলে ভালো হয়, খারাপ হয় না। দেখো ভাই, সি আর ওয়াচের পার্থক্য কী? দেখো, সি মানে দেখা, ওয়াচ মানেও দেখা, বাট দুই দেখা কিন্তু এক দেখা না। সি মানে দেখছি, কিছু একটা দেখছি, আমি একটা পাখি দেখলাম। আর ওয়াচ মানে কি, মুভি কি কখনো সি করি? আমরা কি বলি আই এম সিইং এ মুভি? আমরা কিন্তু বলি আই এম ওয়াচিং এ মুভি। দেখো ভাইয়া, অর্থ যদিও সি অর্থ দেখা, ওয়াচ অর্থ দেখা, বাট দুটার অর্থের গভীরতা পৃথক। সি মানে নর্মালি দেখা, ওয়াচ মানে শুধু দেখা না, মনোযোগ দিয়ে দেখা এবং সাথে শোনাও আছে কিন্তু। ফলে হিয়ার মানে হলো শুধু শোনা, লিসেন মানে মনোযোগ দিয়ে শোনা। তাহলে এখানে অ্যাটেন্টিভলি কথাটা লিসেনের সাথে একবার অপ্রয়োজনীয় কথাবার্তা, রিডান্ডেন্সি বলি আমরা, ভার্বস বলা হয় টফেলের ভাষায়। এই ছিল তোমাদের সাথে আজকের ক্লাস। প্রত্যাশা করি ক্লাসটি করে তোমরা উপকার পেয়েছো। নিশ্চয়ই ক্লাসে একটা লাইক দিতে ভুললেও না, তোমার কিছু বন্ধুর সাথে শেয়ার করবা, মেনশন করতে লজ্জা পাইও না। নিশ্চয় তোমার দোয়ায় আমাকে রাখবা। আল্লাহ যেন আমাদের সবার মনের ভালো ভালো ইচ্ছাগুলোকে, ন্যাক ইচ্ছাগুলোকে পূর্ণতা দেন। তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা থাকবে, দোয়া থাকবে। আমার জন্য দোয়া কইরো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।